আপনারা কি জানেন যে মোহাম্মদ আলী জিন্নাহর কারণে বর্তমানে যে রাখাইন স্টেট মিয়ানমারের বা তৎকালীন আরাকান রাজ্য সেটা বাংলাদেশের অংশ হতে পারেনি? এবং সেই জিন্নাহর উত্তরসূরি যারা বাংলাদেশ আর্মিতে আছে তাদের কারণে, তাদের ষড়যন্ত্রের কারণে, ইউনূসের ষড়যন্ত্রের কারণে এখন আমরা হারাতে বসেছি বাংলাদেশের একটা অংশ। ধীরে, ধীরে এই করিডোরের কারণে হয়তো একটা বড় একটা অংশই আরাকান গ্রাস করে নেবে বাংলাদেশ থেকে। অথচ এই আরাকান আমাদের অংশ হওয়ার কথা ছিল। সো এই বিষয়ে আমাদের আজকের এই আলোচনা। ভৌগোলিকভাবে আরাকান পুরো যে মায়ানমার আছে, সেই মায়ানমারের থেকে আসলে বিচ্ছিন্ন। এখানে আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন যে আরাকান একটা মাউন্টেন রেঞ্জ আছে আরাকানের সাথে, সেটা আরাকান মাউন্টেনস বলে। এটা আসলে বিভক্ত করে রেখেছে এবং প্রাকৃতিকভাবে এই আরাকানের সাথে মিল আছে সাংস্কৃতিকভাবে, ভাষাগত ভাবে আমাদের চট্টগ্রামের সাথে বরং অনেক মিল আছে। সো এই প্রসঙ্গেই আমাদের আজকের এই আলোচনাটা। আরাকানের ইতিহাস, ঐতিহ্য প্রায় ৫,০০০ বছরের পুরনো ইতিহাস খুঁজে পাওয়া যায়। একসময় এখানে বৌদ্ধদের আধিপত্য ছিল, তারপর মুসলমানরা আসে এবং সেই ৭ম-৮ম শতাব্দীর পর থেকেই মুসলমানদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এবং এই বিষয়ে আমি একটু বিস্তারিত আলোচনার জন্যই আসলে আজকের এই ভিডিওটা করছি। এবং আপনারা বাকি অংশটা দেখবেন আশা করি। সো যাই হোক, আরাকান যার বর্তমান নাম রাখাইন রাজ্য, বর্তমানে এটা মিয়ানমারের একটা অংশ। এই অঞ্চল বহু শতাব্দী ধরে স্বাধীনভাবে শাসিত হয়েছে। ১৪৩০ সালে মারুকো রাজবংশের মাধ্যমে একটা শক্তিশালী রাজ্য গঠিত হয় এখানে, যেখানে বৌদ্ধ এবং মুসলিম উভয় সম্প্রদায়েরই প্রভাব ছিল। আরাকান রাজ্যের শাসকরা মুসলমান নাম গ্রহণ করতেন এবং বাংলা ভাষা ও লিপিতে শাসনকালীন যে লেখালেখি হতো সেটা ব্যবহৃত হতো। এবং এই সময় থেকে শুরু হয় একটা সাংস্কৃতিক যুগ। এমনকি বাংলা ভাষা তাদের যে মুদ্রা ছিল সেই মুদ্রাতেও ছিল। ১৭৮৪ সালে বার্মিজ কনবাং সাম্রাজ্য সেটা হচ্ছে আরাকান রাজ্যটা দখল করে। এরপর আরাকান ধীরে, ধীরে বার্মার রাজনীতিতে একীভূত হয়ে যায়। সো ইতিহাস ঘাটলে আপনারা যেটা জানতে পারবেন যে ভারত ভাগের সময় এটা আসলে মোহাম্মদ আলী জিন্নাহ করেছিলেন কাজটা। সেটা হচ্ছে ভারত ভাগের আগেই, সেটা হচ্ছে জুন মাসে ১৯৪৭ এর অগাস্টে তো ভারত ভাগ হয়। ১৯৪৭ এর জুন মাসে উত্তর আরাকানের যে নেতারা মোহাম্মদ আলী জিন্নাহকে তখন চিঠি লেখেন। তাদের প্রস্তাব ছিল যে উত্তর আরাকান যেন পূর্ব পাকিস্তানের সাথে তখনকার যুক্ত হয়। তাদের যে যুক্তিগুলো ছিল যে ভাষার দিক থেকে চট্টগ্রামের যে উপভাষা বাংলা ভাষা সেটার কাছাকাছি, এবং সংস্কৃতি এবং জীবনধারা সেটা হচ্ছে যে পূর্ববঙ্গের মতো, এবং ধর্মীয় দিক থেকেও একটা মিশ্র একটা ধর্মীয় যে দিক সেটা আপনারা চিন্তা করে দেখতে পারেন। হয়তো বৌদ্ধরা আছে, মুসলমানরা আছে সেখানে, বা অন্যান্য কিছু খ্রিস্টানরাও আছে। এবং সেদিক থেকে চিন্তা করতে গেলে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম সেখানকার সাথে খুব, তারা ভেবেছিলেন যে তারা বার্মার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ যে এবং এরা যে পুরো বার্মার যে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ যে শাসন সেখান থেকে বরঞ্চ আমাদের সাথে থাকলেই তাদের ভালো মিল হবে এবং একটা বাংলাদেশ, বর্তমান যে বাংলাদেশ এটা একটা শক্তিশালী রাষ্ট্র হতে পারত। জিন্নাহ এই প্রস্তাবটা তখন নাকচ করে দেন এবং এটার মূল উদ্দেশ্য আসলে জিন্নাহ শক্তিশালী কোনো রাষ্ট্র বাংলাদেশ বা যেটা পূর্ব পাকিস্তান সেটা দেখতে চাচ্ছিলেন না। কারণ সেটা ভৌগোলিকভাবে বাংলাদেশ আসলে তখন একটা বেশ ভালো শক্তিশালী একটা রাষ্ট্র হতো এবং যে সমুদ্র সীমাটা আমরা পেতাম সেটা চিন্তা করে দেখার মতো বিষয় এখানে। সো এখন যেটা হচ্ছে যে ২০২৫ সালে এসে এখন একটা আমাদের নতুন একটা সংকট আমরা দেখতে পাচ্ছি। এই ২০২৫ সালে এসে এই বাংলাদেশের ভেতর দিয়ে আরাকানকে একটা করিডোর দেওয়ার পরিকল্পনা। প্রস্তাবিত যে করিডোরের কথা বলা হচ্ছে, এই করিডোরের মাধ্যমে আন্তর্জাতিক সংস্থা ও শক্তিগুলো, সেটা ইউএনএ বলেন বা যেটাই বলেন, যে সেটা হচ্ছে মায়ানমারের রাখাইন অঞ্চলে প্রবেশ করতে পারবে বাংলাদেশের হয়ে। কিন্তু প্রশ্ন উঠছে যে আরাকানের নিজেরই যেখানে এত বিশাল সমুদ্র সীমা আছে, তাহলে বাংলাদেশ কেন? কারণ হচ্ছে যে এখানে আরাকানের যে পোর্ট আছে সিডকো, সেটা হচ্ছে যে ভারতের নিয়ন্ত্রিত সিথওয়ে পোর্ট দিয়ে ভারত আসলেই যদি মানে শুধুমাত্র মানবিক করিডোর হতো তাহলে এটাতে কোনো সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে যে এটা দিয়ে যে অস্ত্র আনা নেয়া, আপনারা ইতিমধ্যে কিছু ছবি ভিডিও দেখেছেন যে অস্ত্র আনা নেয়ার কাজটা করছে বলেই আসলে বাংলাদেশ দিয়ে করিডোরটা, কারণ ভারত সেটা দিবে না। এবং এটাতে করে আমাদের
মানে ২ টা বিষয় তৈরি হলো। এক হচ্ছে ১৯৪৭ সালে জিন্নাহ যে না বলেছিলেন, এর কারণে সম্ভাব্য একটা সাংস্কৃতিকভাবে একটা যুক্ত পুরো একটা অঞ্চল আমরা হারালাম এবং ২০২৫ সালে এসে ইউনূস যে হা বলছেন এই করিডোরের কারণে এবং ইউনূসের যে মিলিটারি, এখন ইউনূসের মিলিটারি বাহিনী বলছি আমি, কারণ হচ্ছে এরা আসলে জিন্নাহর অনুসারী মিলিটারি বাংলাদেশ আর্মির মধ্যে, এবং এরাই এখন বাংলাদেশ আর্মির মধ্যে প্রভাব বিস্তার করে বসে আছে এবং দেশ বিরোধী কর্মকাণ্ড করছে। এতে করে ২ ক্ষেত্রেই বাংলাদেশের ক্ষতি হচ্ছে। তো এই প্রসঙ্গে আমাদেরকে আসলে ভাবতে হবে। আমরা কি জানি কিভাবে আমাদের সীমান্ত বা আমাদের অঞ্চলটা ব্যবহার হচ্ছে, বা রাষ্ট্রের যে স্বার্থ সেটা কতটা অগ্রাধিকার পাচ্ছে আন্তর্জাতিক চাপের কাছে? ভবিষ্যতে এই করিডোর কোনো স্থায়ী বা রাজনৈতিক উপস্থিতির ঝুঁকি তৈরি করবে কিনা, এটা নিয়ে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো আলোচনা করা হয়নি, কোনো সাধারণ মানুষের কোনো মতামত নেওয়া হয়নি। ইউনূস এবং সেনাবাহিনী মিলে তাদের ইচ্ছা মতো করে এবং কোনো এক অদ্ভুত লাভ তাদের আছে, সে কারণে তারা করিডোরটা দিয়ে দিল। আপনারা নিশ্চয়ই মগের মুল্লুক শব্দটা শুনেছেন। এর মানে হচ্ছে যে মগের মুল্লুক বলতে বোঝায় আসলে যেখানে আইন নেই, শাসন নেই, বিচার নেই, যার যা খুশি তাই করে। এই মগের মুল্লুক কিন্তু একসময় বলা হতো আরাকানকেই। কারণ হচ্ছে সেখানে মগ যে জলদস্যুরা তারা হচ্ছে লুটতারাজ চালাতো মানুষের স্বাধীনতা নিয়ে, ইতিহাস নিয়ে, এবং সবকিছু উলট-পালট করে ফেলেছে হচ্ছে যে এই মগ জলদস্যুরা। আজকের এই বাংলাদেশ মানে আরাকান না, কিন্তু আমাদের বাংলাদেশ আসলে হয়ে উঠেছে একটা মগের মুল্লুক। এই যে রোহিঙ্গাদের কাছে, রোহিঙ্গারা আসলে ঐতিহাসিকভাবে নিপীড়িত একটা গোষ্ঠী, এবং এখনো দেখেন যে ইউনূস আসার পরে শেখ হাসিনা ওদেরকে আশ্রয় দিয়েছিলেন। ইউনূস আসার পরে এদের মানে যে দৈনিক যে বরাদ্দটা ছিল সেই বরাদ্দটা কিন্তু কমিয়ে দিয়েছে, এবং সেটা দেখেন $12.5 করে বরাদ্দ ছিল রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে, যেটা আসলে খুবই সামান্য টাকা। এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র $6 বা $7, এবং এই কমে যাওয়া যে টাকাটা, সেই টাকাটা তাহলে কোথায় যাচ্ছে? দেখেন, একদিক থেকে হচ্ছে ইউএন মানে বরাদ্দ কমালো, আরেক দিক থেকে হচ্ছে যে এরা অস্ত্র চালান দিচ্ছে, সেটা হচ্ছে যে আরাকানদের উদ্দেশ্যে, ঠিক আছে? এবং সেখানে ওদের যে উদ্দেশ্য যে আপনার মানে সেটা ১৯৪৭ সালে যেটা জিন্নাহর কারণে, জিন্নাহ আসলে মানে একটা বড় একটা দেশকে আমরা যেটা পেতাম সেটাকে ভাগ করে দিল, এবং সেখান থেকে এখন যেটা তৈরি হচ্ছে যে এখন এই মানবিক করিডোরের নামে অস্ত্র চালান হচ্ছে, এবং আরাকান যদি স্বাধীন হয়, এবং ইতিমধ্যে আমরা যেটা শুনতে পাচ্ছি যে আমাদের একটা বড় একটা অংশ আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। এখন এটা নিয়ে কথা বলার মতো বুদ্ধিজীবীরা আমরা দেখছি না যে কেউ আলোচনা করছেন। এটা নিয়ে কথা বলার মতো সাংবাদিকরা তারাও কোনো প্রশ্ন তুলছেন না, খুব অল্প কিছু প্রশ্ন তুলছেন, এবং সেটা দেখা যাচ্ছে যে চাপা পড়ে যাচ্ছে খুব শীঘ্রই ইউনূসের যে প্রশাসনের চাপের কারণে। সো জিন্নাহর কারণে যে আসলে বাংলাদেশের অংশ হয়নি আরাকান, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন যে এটার তথ্যসূত্র কি? এটা ইতিহাস ঘাটলে পাওয়া যায়, বা এটা এবং মানে ব্রিটিশ লাইব্রেরি থেকে শুরু করে অনেক জায়গাতে এটা নিয়ে তথ্যগুলো আছে। এছাড়া অনলাইনে হচ্ছে আপনি বেশ কিছু আর্টিকেল পাবেন। এটা আরেকজন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আসলে মানে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন সেটার প্রেসিডেন্ট। সো উনি একটা বড় লেখা লিখেছেন, লেখাটা আপনারা গুগল করলেই পাবেন। এছাড়া আরো আছে হচ্ছে যে আপনার দ্য ডিপ্লোমেটে একটা ভালো আর্টিকেল আছে, এটা রোহিঙ্গাদের যে আনফিনিশড বিজনেস নিয়ে, সেটাতে বলা আছে। এবং এছাড়া আরেকটা আর্টিকেল এইটা পড়তে পারেন ডক্টর আব্দুল রহমান জাফরউদ্দিনের, এখানেও সে বিস্তারিত আলোচনা করেছে। যাই হোক, এই বিষয়গুলো আপনারা মানে আরেকটু ইতিহাস ঘাটা প্রয়োজন আছে বলে মনে করি, কারণ ভৌগোলিক বাংলাদেশের মানচিত্র পরিবর্তিত হবে এরকম একটা ভয় দেখাচ্ছেন আমাদের উপদেষ্টারা, এবং সেটা মানে এমন না যে আমরা আরাকানের অংশ হব, সেটাই কিন্তু বোঝাচ্ছে এরা, যে একটা অংশ আমাদের চলে যাবে, এমন বলছে না যে হ্যাঁ আরাকানকে আমরা নিয়ে নেব, এবং সেই ধরনের কোনো সম্ভাবনাও নেই আমাদের জন্য। এবং ঐতিহাসিকভাবে এবং ভূ রাজনৈতিক যে চাপ সৃষ্টি হচ্ছে বাংলাদেশের উপর, সেটা কোনোভাবেই সম্ভব না। যাই হোক, আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এই বিষয়ে আপনাদের আরো জানার থাকলে প্রশ্ন করতে পারেন। আমি বেশ কয়েকদিন ধরে পড়াশোনা করছি এটা নিয়ে।